লাগলো ইতিহাসের এক্সিবিশন, আজও এ কম্বিনেশন, লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো। বাংলার নবাব উইথ এক্স গার্লফ্রেন্ড, গোপাল ভাঁড় তার বেস্ট ফ্রেন্ড, লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো। বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে, ঢাকার ভানুর সাথে ডাকাত ভিখু ভিড়েছে, একটা হ্যালুসিনেশন সব কিছু হেঁটে দিয়েছে। এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো। আর তো এই অপমান সহ্য করা যাচ্ছে না। এই দেখেন আমার কিন্তু একদম রাগ উঠে যাচ্ছে, আমি কিন্তু সহজে রাগ। ও বাবারে কি খুশি মাইল রে। আপনার আমি বিবাহ করার প্রস্তাব দিলাম। আপাতত আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। মায়া মানুষের ইচ্ছা অনিচ্ছা কি? আপনার কি ব্যথা একটু বেশি পেয়েছেন? বলে কি আমার পা তো শেষ। দেখেন অবস্থা দেখেন হাতটা দেখেন, ওর ভিতর করবে একটা মালির ঘাড়ে। ও আপনারা কি মালি? আরে এই পেটে তো কথা বলছি, কথাই তো বুঝে না। আমরা কেন মালি হব? আমি ঢাকার ভানু, ও আর উনি হচ্ছে গোপাল ভাঁড়। হ্যাঁ না, ওই এবার ও যে দৈত্য সেটা আসলে কাজকর্মে বোঝাই যায়। বুঝবেনই তো সবাই তো আর দৈত্য হতে পারে না, ঠিক না? দৈত্যরাই তো দৈত্য হয়। হ্যাঁ না তা ঠিক আছে, দৈত্যরাই তো দৈত্য হয়, আর দৈত্যদের জ্ঞান বুদ্ধি এমনিতে কম থাকে, আর তোমার তো আরো কম। আদৌ আছে কিনা সন্দেহ। ওরে বাবা রে বাবা। আমাকে বোকা বলছো? আমি বোকা না? শুনো, আমাকে বোকা বলবে না কিন্তু, আমার অনেক বুদ্ধি, বুঝতে পেরেছো? আমাকে বোকা বলছো, অনেক রাগ উঠছে কিন্তু আমার। আমি কিন্তু অনেক মাইন্ড করলাম, দৈত্যদেরকে আপনারা অপমান করলেন। আরে তোমাকে অপমান করলাম কোথায়? সত্য কথাটা শুধু পেরেছি, বলার চেষ্টা করছি। কি সত্যটা বুঝে, ও তো বুঝে না। বুঝতে পারছি না। আচ্ছা ছাতাটাকে নামাবো? অপমানে কিন্তু আমার অনেক রাগ হচ্ছে, বলে দিলাম, আমাকে কিন্তু রাগাবে না। রাগ হচ্ছে? রাগে আমাদের পাটা সর্বনাশ করে আরো ভয় দেখাচ্ছে। এই তোকে ভয় পাই? কি মনে করিস তুই? হ্যাঁ, তুই যদি বোকাই না হবি তাহলে হাজার বছর ধরে বোতলের মধ্যে কিভাবে বন্দি ছিলি? তোকে বোকা বলবো না, তোকে চালাক বলবো, বুদ্ধিমান বলবো, ইন্টেলেকচুয়াল বলবো? বোকা কোথাকার বোকা। আরে তুই তো বোতল থেকে বাইরে প্রভু যা বলে সেই কাজটাই তুই করস। তোরও বোকা কবর তো কারো কবো? তুই প্রভু ছাড়া কোনো কাজ করস? প্রভু যা যা বলে সব কাজই তুই করস। দৈত্য চাকর বাকর। খুব চিন্তায় পড়ে গেলে মনে হলো। জি, আপনাদের দুজনের কথা তো এখন আসলে সত্যি মনে হচ্ছে আমি একটা বোকা দৈত্য, একদম বোকা দৈত্য। আচ্ছা বোকা দত্ত, তুমি আমার একটা কথা কত দেখি, তুমি ওইভাবে হুড়মুড় করে কোত্থেকে পড়ছো? কোত্থেকে পড়ছো? আর বলবেন না, এক ভয়ঙ্কর নারীর হাত থেকে বাঁচার জন্য পালিয়ে আসছি। কও কি? নারী হচ্ছে ভগ্নিরূপী, মাতৃরূপী, আর স্ত্রীরূপী নারী তো ভীষণ ভয়ঙ্কর হতে পারে। তোমার ওই নারী কি তোমার স্ত্রী ছিল নাকি? কি বলছেন না বলছেন, আমি তো এখনো বিয়েই করিনি। বুড়ো বাপ বিয়ে। আরে দেখলেই মোর মাথাটা খালি ঘোরায়। সুন্দর মুন্ডা চায় এককালে বুকের মধ্যে যাইতে ধৈর্য রাখি, আবার কি জানি বাসনা মাহাইছে শরীরে আতরের, এতে এতে মোর মাথা গুজিয়ে ওঠে, মোর সব কিছু এককালে থাক, এত কওয়া যাবে না, পরে আবার সেন্সরে ঝামেলাই যাবে। আমি জানি আপনি আড়ালে দাঁড়িয়ে আছেন, যা বলার সামনে এসে বলুন। ও মোর খোদা, আপনি কি জাদু ঠোনা কিছু জানেন? কি বলতে চান বলুন। আপনি এটা কোনো কাম হরছেন? কি করেছি? আপনি মুই বিকু চরিত্রটা আপনি জানেন না? অবশ্যই চিনি। আলে আপনি জানেন না মুই মাই মানুষ ছাড়া থাকতে পারি না? আর কিছু বলবেন? তা মোর একটা পাঁচি লাগবে, আপনি পাঁচি জোগাড় করতে দেন। দেব না। কে? আপনি তো ভিক্ষু, আপনার জন্য আলাদা করে নারী চরিত্র ক্রিয়েট করতে হবে কেন? এখানে যতগুলো নারী চরিত্র আছে তাদের ভেতর থেকে একজনকে আপনার সঙ্গী বানিয়ে নিন। সত্য বলতে আছেন?
সত্যিই বলেছি। হ্যাঁ মানে আপনি বলতে আছেন মোর যারে মনে ধরে মুই হ্যারেই নিতে পারবো? পারবেন, তবে আবার তবে আসে কথা দিয়ে এর মধ্যে? সেটা আপনার নিজের যোগ্যতায় করতে হবে। এ ব্যাপারে আমি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবো না। এটা কোনো কথা? এত মোর বাওয়াতের খেলা। তাই? আচ্ছা, হ্যাঁ, তাইলে মুই আমার পার্টনার বানাইলাম আমনে রে। কি? ও আচ্ছা, তোমার বয়স মানে তুমি কি এখনো সাবালক হওনি? সাবালো কি গো? সাবালক বলে তোমার বয়স কি এখনো 18 হয়নি? সেই 3500 বছর আগে আমার বয়স ছিল 2500 বছর। 18 বছর কবে হয়েছে সেটা তো আমার মনেই নেই। মিশরের মমি নাকি? খাইছে আমার দূর থেকে 1000 বছর পাকটা বুড়া। বেশি দেখা এতগুলো বছর ধরে তুমি বেঁচে আছো, পটল তরুণী। মাত্র তো আমি এখন যৌবনে পাড়া দিলাম, বুড়া হইতে তো এখনো কয়েক হাজার বছর বাকি। এই যে, তুমি বিয়ে করনি না, তাহলে ওই নারীর দেখা পেলে কিভাবে? সব ওই লেখিকার কারসাজি। আমি উনার কাছে না জানতে চাইছিলাম যে আমার প্রভু কোথায়, আমি আর কতদিন প্রভু ছাড়া থাকবো। গিয়ে দেখি সেই নারী ওই লেখিকার সাথে কথা বলছে। দেখুন তো, কথা নাই বার্তা নাই, সে নারী আমার উপরে হাত পা চালিয়ে দিচ্ছে, আর আমি তো সেই ভয় পালিয়ে চলে আসছি। এই তোমার লজ্জা করার একটা নারীর ভয় এরকম একটা দেহ নিয়ে পালায় চলে আসলাম। লজ্জা করছে বলেই তো পালিয়ে চলে আসছি। ওই নারী যদি আমাকে মারতো তাহলে কত বড় একটা লজ্জার ব্যাপার হয়ে যেত না, বলেন তো আপনারা? কথাটা অবশ্য মন্দ বলনি। লিখেকে কিন্তু আমাদের সাথে খুব বাড়াবাড়ি করতেছে। ও আমাদেরকে নিয়ে পুতুল খেলা করতেছে, আমাদের মতো মানে কি বলবো স্বনামধন্য মানুষদের সাথে পুতুল খেলা করতেছে। এইটা আর মেনে নেওয়া যায় না। আপনি ঠিক বলেছেন। আমারও কি মনে হচ্ছে জানেন, আমরা সবাই মিলে তাকে ধইরা মানে তার কাছে যে আমরা যেহেতু কথা বলি, মানে একটা আন্দোলনের মতো যে আপনি এটা কি করতে চান আমাদের নিয়ে, তাই না? সেটাই না সেটা তাহলে করি, তাহলে যাই। চল চল। এই তো যাবেন নাকি আমগুলো? অবশ্যই যাব, চলেন, আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাবো, চলেন। আসেন গো। একটু দূরে দূরে থাকবেন কিন্তু এই মানে এই তো পাটা তো গেছেই, এখন এই মাথাটাও যদি যায় তাহলে তো শেষ। যাবে না, আপনার কোনো চিন্তা করেন না। আপনারা আসেন তো, আসেন আমার সাথে আসেন, চলেন। আমাকে একটু টান দেবেন আপনি, আমাকে ধরে নিয়ে আসেন তো। বাজে ওজন আছে কিন্তু আমার একটা পাটা দেখে না। এইবার আপনি এভাবে হাঁটছেন কেন? কি করবো? আরে পাটা নিচে নামান। ওরে বাবা, আরে নামান, এই যে এই দেখুন। আপনি কথা বলছেন, আপনি চিৎকার করেন কেন? চিৎকার দেখে আমাকে চিৎকার করতে ছেড়ে দেন তো, ছেড়ে দেন তো। ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দেন, ছেড়ে দিই। চলুন ওরে চলুন। বাবা, এর হাতটা মানে এই যে বড় সড় একটা স্ক্রু ড্রাইভার। আরে কি বলছেন, চলেন, পা চালান, সোজা করে চালান তো। আরে দ্রুত পা চালাচ্ছেন না কেন? মাঝি কি দরকার ছিল দেবদাসের লগে মারামারি করা? ও আমার আহাম্মক কইবো, আমি ওরা ছেড়ে দিব? ঠিকই তো কইছে। মানে কি তুই আমার আহাম্মক কইতেছস? আপনি অপরিচিত একটা জায়গায় এসে অপরিচিত একটা মানুষের থেকে পাগলা পানি খায় কি কামড়া করলেন? আপনার আহাম্মক মনে তো কি কমু? হ্যাঁ ঠিক আছে, আমি আহাম্মক, তাহলে লাগবো না আমার মতো আহাম্মকের লগে। যা সব তুই জায়গা যা। এই খারাপ আমার আটকেছেন কেন? খারাপ খারাপ কথা কোন আমারে? এই কবিলা মাথা গরম করে কি কইতে কি কইয়া বলেছি, এর লিগে তুই চলে যাবি? হ জামু। না তুই যাবি না, মাথা ঠান্ডা কর, সবসময় আমার উপরে এরকম চাইতে যাইস না। কেন যামু না কেন? আমি কি আপনার বউ যে আপনি যা কইবেন তাই সহ্য করবো আমি? এইটা আবার ঠিকই কইছিস। আচ্ছা মাঝি, এটা কোন জায়গায় আইছে কোন তো? আমি তো কিছু চিনতেছি না। আমিও তো বুঝতে পারতেছি না কারে জিগামু কি করবো। তুমি যাও না, কাউরে যে একটু জিগাও না মাঝি। কারে জিগামু? দেশি কাউরে তো দেখি না আশেপাশে। মাঝি ওই যে দেখো একজন মহিলা মানুষ শাড়ি পরে বসে আছে, আমার মনে হয় আমগো দেশি মানুষ। হ, ওই বাগানের মধ্যে বই পড়তেছে, চল তারে গিয়ে জিগে। চলো। আপনারা? আমরা বাংলাদেশের পদ্মার পাড়ের মানুষ। বা তাই নাকি? যে
তো এখানে কি আপনারা বেড়াতে এসেছেন? বুবু, এই জায়গাটার নাম আমরা চিনতে পারতেছি না, এটা কোন জায়গা গো? বুঝতে পেরেছি, আপনারাও এখন আমার মতো। আমরা এখন আছি পাতায়াতে। কি কন, এটা আবার কোন জায়গা? এই দেশের নাম থাইল্যান্ড। মাসি, কি বিপদের কথা, আমরা তো বিন দেশে চলে আসছি, এখানে কই থাকমু, কি করবো, কি খামু? এইসব নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। এখানে যে আপনাদেরকে নিয়ে এসেছে সে আপনাদের সব ব্যবস্থা করে দিবে। আপনারা নিশ্চিন্তে ঘুরে বেড়ান। কে নিয়ে আইছেন ঘুরে এখানে? একজন লেখিকা, তার নাম শারমিন। আপনারা বরং এর কাজ করুন, এই পথ দিয়ে হাঁটতে থাকুন, লেখিকাকে পেয়ে যাবেন। জি আচ্ছা, এই কবিলাই আপনি বলছেন আপনি নবাব? সেই নবাব যে বাংলার, বিহার, উড়িষ্যার শেষ নবাব ছিলেন? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আপনি এভাবে বসে থাকবেন কেন? আচ্ছা, লেখিকা মহিলাটির মাথায় কি কোনো বুদ্ধি নেই? নবাবকে যখন নিয়েই আসা হলো তখন তাকে যথাযথ মর্যাদা দিয়ে নিয়ে আসা হবে না? আমাদের নবাব এভাবে অসহায় এতিমের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? বাংলা, বিহার, উড়িষ্যার শেষ অধিপতি নবাব আলীবর্দী খাঁ একবার এসে দেখে যান আপনার প্রিয় দহিত্র নবাব সিরাজউদ্দৌলার আজ কি অবস্থা এই বাংলায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাকে রাজ্য হারা করেছে, সিংহাসন ছাড়া করেছে, এতেও আমি দুঃখ পাইনি। আমার প্রিয় সেনাপতি মীর জাফর আলী খান আমার সাথে বেঈমানি করেছে, তাও আমি দুঃখ পাইনি। মীর জাফরের নির্দেশে তার পুত্র বীরের তত্ত্বাবধানে মোহাম্মদী বেগ আমাকে খঞ্জরের আঘাতে হত্যা করেছে, তাতেও আমি দুঃখ পাইনি। বলেন কি, তাতেও আপনি দুঃখ পাননি? তাহলে কিসে এত দুঃখ পেলেন? এই যে আবার পুনরুত্থিত হয়ে না পেলাম সিংহাসন, না পেলাম যথাযথ মর্যাদা, এই তো দুঃখ পেলাম। খুব খারাপ হলো বিষয়টা। এটা নিয়ে লেখিকার সাথে একটা হ্যাস্তন্যাস্ত করতেই হবে। তা আমি আপনাকে কি বলে ডাকবো? কেন, নবাবকে তো নবাব বলেই তো ডাকবে। আরে না না, এখন এসব নবাব টবাব চলে না। চলবে না মানে? তোমাদের কি কোনো নবাব নেই নাকি? জি না, আমাদের নবাব হওয়ার কোনো সিস্টেম নেই। আমাদের এখন হলো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এসব। এসব আবার কি? ধরুন আপনি যেমন নবাব তেমনি আমাদের প্রধানমন্ত্রী, আর আপনাদের যেমন সম্রাট ছিলেন তেমনি আমাদের রাষ্ট্রপতি। কি দুঃসময় চলছে এখন, প্রধানমন্ত্রী নাকি নবাবের মতো? আরে আমাদের সময় তো প্রধানমন্ত্রী আমাদের হুকুম তামিল করতো। জি জি জি, দিন বদলে গেছে, এখন ডিজিটাল যুগ, সব কিছু ডিজিটাল। ডিজিটাল? সেটা আবার কি? জেনে যাবেন, এ সময় এসেছেন যেহেতু ধীরে 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 সব কিছু জেনে যাবেন। আলেয়া, আলেয়া, বলছিলাম আপনার ভাই মোহনলালের কি হলো? কোথায় কি হলো? মানে বলছিলাম ওই পলাশির যুদ্ধে নবাব যখন হেরে গেলেন তখন তার কাছের যারা ছিলেন তাদের কেউ কেউ তো ধরা পড়লো আর অনেকেই মারা গেলেন, কিন্তু আপনার ভাই মোহনলালের কোনো খোঁজখবর পাওয়া গেল না। ব্যাপারটা রহস্যজনক। বলেন তো তার কি হয়েছিল, সে কোথায় গেল? নবাবকে হত্যা করার পর ইংরেজ আর তার মিত্ররা নবাবের নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছে। বোঝা যায়। এছাড়া যতটুকু পেরেছে নবাবের নামে মিথ্যে কথা রটিয়েছে। নবাবের চরিত্র নাকি খারাপ ছিল, নবাব নাকি প্রজাদের প্রতি উদাসীন ছিলেন, অত্যাচারী, অহংকারী ছিলেন। জানি জানি। নবাবের তখন কি এমন বয়স ছিল? 23-24 বছরের যুবক। নবাবের বুদ্ধিমত্তাও তেমন অভিজ্ঞ ছিল না। এই বয়সে একটা যুবক খারাপ হলে আর কতটা খারাপ হতে পারে? না না, আপনার কাছে এইসব শুনতে চাইনি, আপনার ভাই মোহনলালের ব্যাপারে জানতে চাচ্ছি। মোহনলালের যে কি হয়েছিল সেটা আমিও জানি না। কেন? পলাশির প্রান্তরে হেরে যাওয়ার পর মোহনলাল ভাইজান আমার কাছে এসে বললেন পালাতে হবে, নবাবের পরাজয় হয়েছে, যুদ্ধে আমরা হেরে গেছি। জগৎ শেঠ, রায়দুর্লভ সবাই বেইমানি করেছে, মীর জাফর। আমি জিজ্ঞেস করলাম ঘসিটি বেগম? ভাইজান আমাকে বললেন তোমার কথাই সত্যি হয়েছে আলেয়া, নবাবের আপন খালা ঘসিটি বেগম বেইমানি করেছে। এইটুকু বলে আমার কাছ থেকে। বলেন আপনার কাছ থেকে, তারপর? এরপরে আমি আর কিছু বলতে পারবো না।
তুমি এতক্ষণ ধরে আমার সাথে কথা বলছো, কই একবারও তো তুমি আমাকে কুন্নিশ করছো না, নাকি তোমাদের এই সময়ে কুন্নিশের চলও চলে গেছে? ঠিক ধরেছেন, আমরা এখন কুর্নিশ টুর্নিশের ধার ধারি না, আমরা এখন সরাসরি পায়ের উপর ঝাঁপিয়ে পড়ি। যে যত ঝাঁপিয়ে পড়বে তার তত লাভ। কত কিছু বদলে গেছে তাহলে। জি জি। বালিকা, তোমার নাম কি? বালিকা ডেকেই তো মেজাজটা খারাপ করে দিলেন। কেন বালিকাকে বালিকা ডাকলেন, মেজাজ খারাপ হবে কেন? আমি সাবালিকা, বালিকা নই। আচ্ছা সিরাজ বলেন তো। সিরাজ? তুমি আমাকে সিরাজ বলে ডাকলে? হ্যাঁ, কেন কোনো প্রবলেম? তাহলে মিস্টার সিরাজ বলে ডাকি নাকি? অসম্ভব, আগের দিন থাকলেই এখন জল্লাদকে বলতাম তোমার শিরচ্ছেদ করতে। বাবা, নাম ধরে ডাকার সামান্য অপরাধের জন্য আমার গর্দান কাটার হুকুম দিতেন? অবশ্যই, এটা আমার জন্য অপরাধ। থাক বাবা, আমি বরং আপনার সামনে থেকে যাই। এরপর কি না কি বলে বসবেন সেটা সহ্য করা আমার জন্য কঠিন হয়ে যাবে। যাই। তুমিও আমাকে ছেড়ে চলে যাবে? সবাই আমাকে ছেড়ে চলে যায়। আপনার যে মেজাজ, কে থাকবে আপনার সাথে? শোনো, তোমার নাম তো জানা হলো না। আমার নাম মায়া। মায়া? এটা আবার কেমন নাম? আপনি বুঝবেন না, কপিরাইটের ঝামেলা আছে তো, এর জন্য আসল নাম ইউজ করা নিষেধ। কিছুই বুঝিনি, কিন্তু তুমি আমাকে একা ফেলে কোথাও যেও না। চলুন আমরা বরং এখান থেকে যাই। এখান থেকে যাই? কোথায় যাব? আমরা বরং লেখিকাকে খুঁজে বের করি, এরপর তাকে জিজ্ঞেস করব যে আপনার মর্যাদা কেন সে দিচ্ছেন না। চলো। এরপর আমি বলছি, এরপর মোহনলাল আপনার কাছ থেকে, মানে আপনার কোল থেকে, আপনার এবং নবাবের একমাত্র পুত্র সন্তান যুগলকে সঙ্গে করে নিয়ে বাংলাদেশে চলে গেলেন। সেখানে তিনি তার ভাগ্নে যুগলকে এক জমিদারের কাছে অন্য পরিচয় দত্তক দেন আর নিজে একটা ছদ্মবেশ নিয়ে মিশিয়ে যান। এরপর কেউ আর তার কোনো খোঁজ পায়নি, ঠিক না? আমি কিছু জানি না। আচ্ছা, আজকে যদি আপনার নবাবের সঙ্গে দেখা হয়ে যায়? নবাবের সাথে? আপনি এখনো তাকে আগের মতোই ভালোবাসবেন, তাই না? ওয়াও, কি নিখাত ভালোবাসা! আপনি জানতেন যে বেঁচে থাকতে ওই জীবনে কোনোদিন আপনি নবাবের হতে পারবেন না, তারপরে এত ভালোবাসতেন। থাক না সেসব কথা। ঠিক আছে, তাহলে আমি আজকে উঠি। আচ্ছা। আলেয়া, যাক, লাল সালু বিছায়া এখানে বসে বললাম, যা আছে কপালে হক মাওলা। উল্লাহ 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 উল্লাহ। আমনে লয় নামনে লই আমি পাটকাতে যাবো। আপনি আপনি আমার হাত ছাড়েন। আরে আইন তো আপনি আমার হাত ছাড়েন। আপনি কি অদ্ভুত পৃথিবী! যেই মানুষের প্রতি আমার অনেক আগ্রহ, তা আমার প্রতি একটু আগ্রহ নেই।